আজকের ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় 1 বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস থেকে কিছু আলোচনা করব বাস্তব সংখ্যা সম্পর্কে। সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন, অর্থাৎ মানব সভ্যতা যখন থেকে শুরু হয়েছে সংখ্যাও তখন থেকেই শুরু হয়েছে। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। তাহলে যদি কেউ প্রশ্ন করে গণিতের উৎপত্তি কিভাবে হয়েছে, আমরা বলবো কোনো জিনিসের যে পরিমাণ সেটাকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকেই গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে, পুরোহিত সম্প্রদায় বলতে যারা ধর্মপ্রচারে ব্যস্ত ছিল তাদেরকে বলা হয় পুরোহিত সম্প্রদায়, তাদের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাহলে গণিতের শুরু হয়েছিল প্রাচীন মিশরের পুরোহিতদের হাতে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে, অর্থাৎ যখন থেকে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে, ইংরেজি সাল গণনা শুরু হয়েছে, তার প্রায় 2000 বছর পূর্বেই গণিতের উৎপত্তি বা সংখ্যাভিত্তিক গণিতের উৎপত্তি। এরপর নানা জাতি ও সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যারীতি অধুনা একটি সর্বজনীন রূপ ধারণ করেছে। বর্তমানে গণিতের অনেকগুলি শাখা প্রশাখা হয়েছে। গণিতের সাহায্যে বিজ্ঞানের অনেক অসাধ্য সাধন হয়েছে। স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। 0 এবং 10 ভিত্তিক যে স্থানীয় মান, এটার প্রচলন করেন ভারতের গণিতবিদ, যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। পরে ভারতীয় ও চীনা গণিতবিদ গণ 0, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান, যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসেবে গ্রহণ করেন। তাহলে ভারতীয় গণিতবিদরা এবং চীনা গণিতবিদরা 0, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণা দেন। এরপর মধ্যযুগে চলে যায় এই গণিতের ভিত্তিগুলি আরবীয় গণিতবিদের হাতে। তারা ভিত্তি হিসেবে গ্রহণ করেন দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয়। অর্থাৎ দশমিক ভগ্নাংশের সাহায্যে যে সংখ্যা প্রকাশ করা হয়, সেই সংখ্যা প্রকাশের রীতিটা মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদগণই প্রথম চালু করেন। আবার এই মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদেরাই তারাই 11 শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে, অর্থাৎ বীজগণিতের দ্বিঘাত সমীকরণ x² + bx + c, এই দ্বিঘাত সমীকরণের সমাধান তারাই প্রথম করেন এবং তার সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলদ সংখ্যার প্রবর্তন করেন। তাহলে যদি বলা হয়, প্রশ্ন করা হয় অমূলদ সংখ্যার প্রবর্তক কারা, যে অমূলদ সংখ্যার প্রবর্তক এবং বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের প্রবর্তক হলো মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদগণ। ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যা, বিশেষ করে 2 এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। 19 শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন। দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। এই অধ্যায়ে বাস্তব সংখ্যা বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়েছে। এই বাস্তব সংখ্যার ইতিহাসগুলি আমাদের জানা দরকার, কারণ এখান থেকে অনেক সময় MCQ প্রশ্ন আসে, মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্ন আসলে এখান থেকে এই জায়গাগুলি পড়া থাকলে তোমরা এইগুলি আনসার করতে পারবে। এর জন্য এই জায়গাটা তোমরা 2-3 বার করে নেবে। এরপর আসো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। বাস্তব সংখ্যার মধ্যে প্রথমেই আছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। 2, 3, 5, 7 ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো আমরা মৌলিক সংখ্যার সঙ্গে আমরা নিচের ক্লাসে পড়েছি। যে সকল সংখ্যার কমপক্ষে 2টি গুণনীয়ক থাকে, এই 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, এরাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 আর 2 এর অধিক যদি গুণনীয়ক থাকে সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা, যেমন 4, 6, 8, 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। 2টি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। এই জিনিসগুলো আমরা নিচের ক্লাসে পড়েছি। সহমৌলিক হলো 2টি সংখ্যার গসাগু 1 হলে এদেরকে একটিকে আরেকটা সহমৌলিক বলা হয়। যেমন 6, 6 এবং 35 পরস্পরের সহমৌলিক, কারণ 6 ও 35 এর গসাগু হচ্ছে 1। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে 0 সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা সবগুলিকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 ডান পাশে অসীম পর্যন্ত, বাম পাশে অসীম পর্যন্ত বিস্তৃত। এটি হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের সদস্য এরা। ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার, p/q আকারে কোনো সংখ্যাকে বা সাধারণ ভগ্নাংশ আকারে যখন ভগ্নাংশ সংখ্যা আকারে প্রকাশ করা যায় বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। p/q-কে যখন কোনো একটা সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তখনই তাকে বলা হয় ভগ্নাংশ। অর্থাৎ হর এবং লব আকারে যখন প্রকাশ করা যায়, যেখানে কিউর মান অশূন্য, কিউর মান শূন্য হতে পারবে না, কারণ কিউর মান শূন্য হলে এটার মান অসীম হয়ে যায়। কিউ ইজ নট ইকুয়াল টু 1 এবং কিউ দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে কিউ দ্বারা p
কিউর মান 1 হতে পারবে না এবং 0 হতে পারবে না, তাহলে সেটা হবে ভগ্নাংশ সংখ্যা, যেমন 1/2, 3/2, -5/3, 4/6 ইত্যাদি। এগুলো এমসিকিউতে আসে, ভগ্নাংশ সংখ্যা কোনটি, এরকম 3টা 4টা দেওয়া থাকবে। তাহলে এই সংখ্যাটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা সহজেই তা আনসার করতে পারবে। অর্থাৎ এখানে যে হর হবে, হরের মান 0 এবং 1 যদি ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা হয় বা অন্য কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে সে ভগ্নাংশ হবে। কোনো ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে p is less than q হলে, p যদি ছোট হয় তাহলে p উপরে অর্থাৎ লব ছোট হর বড় হলে তাকে প্রকৃত ভগ্নাংশ, এবং p is greater than q অর্থাৎ p যদি বড় হয় q যদি ছোট হয় অর্থাৎ লব বড় হর ছোট হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 1/2, 1/3, 2/3, 1/4 ইত্যাদি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব ছোট হর বড়। আর এগুলোর মধ্যে 3/2, 5/4 লব বড় হর ছোট, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন p ও q দুইটাই পূর্ণ সংখ্যা হয়। আগে তো p/q আমরা ভগ্নাংশ পড়েছি, এখন p/q মূলদ সংখ্যা হবে যখন p ও q পূর্ণ সংখ্যা এবং q এর মান অশূন্য, অর্থাৎ q এর মান শূন্য হবে না, 1 হতে পারবে। ভগ্নাংশের বেলায় কিন্তু 1 হতে পারতো না, কিন্তু মূলদ সংখ্যার বেলায় 1 হওয়া যাবে, শুধু শূন্য হওয়া যাবে না, তাহলে সে মূলদ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা আর মূলদ সংখ্যার মধ্যে একটু পার্থক্য আছে। যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। যত পূর্ণ সংখ্যা আছে এরও মূলদ সংখ্যা, যত ভগ্নাংশ আছে এরও মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ কিন্তু আলাদা। তাহলে সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা সবই হচ্ছে মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা মিলেই হচ্ছে মূলদ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যার মধ্যে হরের মান 1 এবং 0 হতে পারবে না, আর মূলদ সংখ্যার মধ্যে হরের মান শুধু 0 হতে পারবে না। অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি এরকম p/q আকারে প্রকাশ করা না যায় তখনই সেটা হবে অমূলদ সংখ্যা, যেখানে q এর মান অশূন্য। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, যেমন √2, কারণ 2 পূর্ণবর্গ নয়, একে যদি বর্গমূল করা হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে। 3 পূর্ণবর্গ নয়, এর বর্গমূল অমূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে 5 পূর্ণবর্গ নয়, সুতরাং তার বর্গমূল একে 2 দ্বারা ভাগ করলেও সেটা অমূলদ হবে, ইত্যাদি অমূলদ সংখ্যা। কোন অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, এটা হচ্ছে মূল শর্ত। দশমিক ভগ্নাংশ সংখ্যা বা ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়। তাহলে যত মূলদ সংখ্যা আছে এদেরকে দশমিক দিয়ে প্রকাশ করা যায়, যত অমূলদ সংখ্যা আছে এদেরকে দশমিক দিয়ে প্রকাশ করা যায়, এদের সবগুলোকেই দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়। যেমন 3 = 3.0, 5/2 = 2.5 ইত্যাদি ইত্যাদি। 10/3 = 3.33 অসীম পর্যন্ত আসবে, √3 = 1.732 এটা অসীম পর্যন্ত আসবে, ইত্যাদি দশমিক সংখ্যা। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয়, যেমন এখানে 3.0, 2.5 সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ, এবং অঙ্ক সংখ্যা যদি অসীম হয় এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 10/3 এর মান অসীম, তাহলে এটা অসীম দশমিক ভগ্নাংশ। √3 এর মান অসীম, এটা অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 0.52, 3.4152 ইত্যাদি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর 4/3 এর মান 1.33 এটা অসীম দশমিক, এবং √5 এর মান 2.1234351237 এটা অসীম দশমিক, অসীম দশমিক ইত্যাদি অসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের যদি পুনরাবৃত্তি হয়, অসীম দশমিকের মধ্যে যদি কোনো অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়, এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 122, 122/99, এখানে 2323 এর পুনরাবৃত্তি হচ্ছে, সুতরাং অসীম আবৃত্ত। আবার 5.1654 এটা অসীম আবৃত্ত, কারণ এখানে 654 বারবার আসতেছে, দুটো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবং এই যে ভগ্নাংশটা এটার মধ্যে এলোমেলোভাবে আসতেছে, কোনটার এরপরে কি আসবে আমরা জানি না, এটার পরে এরপরে কি আসবে আমরা জানি না, ভাগ করলে বোঝা যাবে, ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এখন এই সবগুলি সংখ্যা এই পর্যন্ত যা আলোচিত হলো, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক, অসীম দশমিক, এই সবগুলি মিলে অসীম আবৃত, অসীম অনাবৃত, সবগুলি মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে 0, +-1, +-2, +-3, +-1/2, +-3/2, +-4/3, তারপরে আরও অসংখ্য আছে √2, √3, √5, √7 ইত্যাদি, 1.23, 0.45, এই সবগুলি হচ্ছে সবগুলি মূলদ অমূলদ ভগ্নাংশ। তারপরে হচ্ছে
এই অসীমাবৃত্ত অসীম অনাবৃত্ত সবগুলি মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বারগুলো শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়, যেমন এরা সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়, যেমন মাইনাস সামনে থাকবে, এগুলো সব ঋণাত্মক সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যা হলো নন নেগেটিভ নাম্বার, শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। এই জায়গাটার মধ্যে কিন্তু প্রায় এমসিকিউতে আসে অঋণাত্মক সংখ্যা। অনেকে মনে করে শুধু মাইনাস সামনে থাকলে অঋণাত্মক হয়ে যায় না। অঋণাত্মক বলতে শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, যেমন এগুলি হচ্ছে সকল অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ এবং এই শূন্য সহ সকল যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলো মিলে হচ্ছে অঋণাত্মক সংখ্যা। নিচে বাস্তব সংখ্যার একটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে। বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকার, মূলদ এবং অমূলদ। অমূলদের শুধু একটা শাখা আছে, অসীম অনাবৃত্ত দশমিক। আর মূলদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার এই তিন ভাগ থেকে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক থেকে শুধু ধনাত্মকটার আবার তিন ভাগ, মৌলিক, 1 এবং যৌগিক। আর ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত এবং অপ্রকৃত। অপ্রকৃত থেকে আবার মিশ্র পাওয়া যায়। দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সসীম দশমিক আর হলো অসীম আবৃত দশমিক। এই ছিল বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা এই কাজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।